বনফুলের শ্রেষ্ঠ গল্প যুগান্তর। এক করির প্রপৌত্র, দু করির পৌত্র, তিন করির পুত্র বাবু পাঁচ করি পোদ্দার স্বীয় পুত্র ছ করিকে লইয়া একটু বিব্রত হইয়া পড়িয়াছিলেন। হরিণহাটি গ্রামে পাঁচ করি পোদ্দারকে সকলেই যথেষ্ট খাতির করিত। বস্তুত তিনি উক্ত গ্রামের মধ্যমণি স্বরূপ ছিলেন। সকল বিষয়ে মতামত প্রকাশ করিবার মতো মানসিক স্থিতিস্থাপকতাও তাহার যথেষ্ট ছিল। যে কোনো বিষয়ে, সঙ্গীত, সাহিত্য, চিত্রকলা, সিনেমা, বর্তমান সামাজিক অবস্থা, স্ত্রী শিক্ষা, পাটের দর, কয়লা ব্যবসায়ের ভবিষ্যৎ, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, যে কোনো বিষয়ে স্বকীয় মতবাদ যখন তিনি তর্জনী আস্ফালন করিয়া জাহির করিতেন, তখন হরিণহাটি গ্রামের সকলেই তাহা সানন্দে মানিয়া লইতেন এবং মানিয়া লইয়া নিজেদের ধন্য জ্ঞান করিতেন। অন্য উপায় ছিল না। পাঁচ করি পোদ্দার প্রচুর ধন সম্পত্তিশালী মহাজন এবং গ্রামের ইতর ভদ্র প্রায় সকলেই তাহার খাতক। সুতরাং হরিণহাটি গ্রামে সঙ্গীত, সাহিত্য, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী প্রভৃতি যে কোনো বিষয় সম্বন্ধে বাবু পাঁচ করি পোদ্দারের মতামতই চূড়ান্ত ও অপ্রতিহত। ইহাতে যাহারা বিস্মিত বোধ করিতেছেন, তাহাদের কিছুকাল হরিণহাটি গ্রামে গিয়া বাস করিতে অনুরোধ করি। দেখিবেন, জল না থাকিলে যেমন পুষ্করিণী অচল, পোদ্দার মহাশয় না থাকিলে হরিণহাটি গ্রামও তেমনি অচল। পোদ্দার মহাশয় তাহার সমস্ত ধন সম্ভার উত্তরাধিকারী সূত্রে লাভ করাতে সারা জীবনটা ভরিয়া নানা প্রকার মতবাদ গঠন করিবার সুযোগ পাইয়াছিলেন এবং এই মতবাদগুলি লইয়া যেখানে সেখানে যখন তখন আস্ফালন করিয়া বেড়ানোটাই তাহার জীবনের প্রধান বিলাস ছিল। মতবাদগুলির বিস্তৃত আলোচনা এই গল্পের পক্ষে নিষ্প্রয়োজন। সংক্ষেপে এইটুকু শুধু জানিয়া রাখুন, বাবু পাঁচ করি পোদ্দার যে কোনো প্রকার আধুনিকতার বিরুদ্ধবাদী। এমনকি তিনি বোতামের বদলে ফিতা ব্যবহার করেন। ফিতা বাঁধা ফতুয়াই তাহার সাধারণ আচ্ছাদন। অদ্যবধি কেহ তাহাকে জুতা পরিতে দেখে নাই। খড়মই চিরকাল তাহার চরণ রক্ষা করিয়া আসিতেছে। এ হেন পাঁচ করি পোদ্দার পুত্র ছ করির নিকট ঘা খাইলেন। কনিষ্ঠ পুত্র সাত করি মারা যাওয়ার পর হইতে আদর দিয়া দিয়া গৃহিণী ছ করির মাথাটি এমন ভাবে খাইয়াছেন যে পুত্রটি মুন্ডহীন কেতুর ন্যায় মর্মান্তিক হইয়া উঠিয়াছে। যখনই সে কলিকাতায় পড়াশোনা করিতে যায়, দূরদর্শী পোদ্দার মহাশয় তখনই আপত্তি করিয়াছিলেন। বিএ এমএ পাশ করিয়া 10টা মুন্ডু 20টা হাত কিছুই গজাইবে না। তর্কের খাতিরে ধরাই যায় যে গজাইবে, তাহাতেই বা কি? এ বাজারে অতগুলো বাড়তি হাত ও মুখ লইয়া হইবেটা কি? কিন্তু গৃহিণী শুনিলেন না এবং মেয়ে মানুষের বুদ্ধিতে পড়িয়া তিনিও মত দিয়া ফেলিলেন। এখন নাও, ছেলে লোভে পড়িয়াছে। 2 ছেলে যে লোভে পড়িয়াছে এ কথাটা প্রথমত পোদ্দার মহাশয় বুঝিতে পারেন নাই। তাহার প্রিয় বয়স্য মাধব কুণ্ডর সাহায্য লইয়া তবে তিনি পুত্রের পত্রের প্রকৃত তাৎপর্য হৃদয়ঙ্গম করিলেন।
ঘটনাটি এইরূপ। একদা 5 কড়ি পোদ্দার চিন্তা করিয়া দেখিলেন যে 6 কড়ির বয়স 22 উত্তীর্ণ হইয়া গেল, অথচ তাহার বিবাহ এখনো দেওয়া গেল না। ইহা অত্যন্ত অন্যায় হইতেছে। বিবাহ প্রসঙ্গ উত্থাপন করিলেই 6 কড়ি লেখাপড়ার অজুহাত উপস্থিত করে। কিন্তু পোদ্দার মহাশয় ভাবিয়া দেখিলেন এবং মাধব কুণ্ড সে কথা সমর্থন করিলেন যে জোর করিয়া বিবাহ না দিলে 6 কড়ি কিছুতেই বিবাহ করিবে না, এবং এই যৌবনকালে বিবাহ না করিলে নানা প্রকার অঘটন ঘটিতে পারে, বিশেষত কলিকাতার মতো শহরে। পোদ্দার মহাশয়ের স্বজাতি ও বাল্যবন্ধু বিশ্বনাথের মেয়েকেই তিনি 6 কড়ির জন্য মনোনীত করিয়া রাখিয়াছেন। বহুদিন পূর্বেই বিশ্বনাথের সহিত তাহার কথাবার্তা গোপনে পাকা হইয়া আছে। বিশ্বনাথ কলিকাতায় বেশ ফালাও ব্যবসা করেন, লোকও ভালো, পোদ্দার মহাশয়ের ভারী পছন্দ। তাছাড়া বাল্যবন্ধু। সর্বোপরি বছর 4 পূর্বে বিশ্বনাথ যখন দেশে আসিয়াছিলেন তখন তিনি তাহাকে একরকম পাকা কথাই দিয়াছেন। সুতরাং ওইখানেই বিবাহ ঠিক। মাধব কুণ্ড এই বিষয়ে একমত। পাকা কথা দেওয়ার পর হইতেই, অর্থাৎ প্রায় 4 বৎসর ধরিয়া পোদ্দার মহাশয় ও বিশ্বনাথের পত্রযোগে বিবাহ সম্বন্ধীয় নানা রূপ আলাপ আলোচনাও চলিতেছে। পোদ্দার মহাশয় ভাবী পুত্রবধূ সম্বন্ধে বিশ্বনাথকে প্রায়ই লিখিতেন। দেখিও ভায়া, মেয়েটিকে যেন ফেসিয়ান দুরস্ত করিও না। স্কুলে পড়া হাল ফেসিয়ান মেয়েদের কাণ্ড কারখানার কথা শুনিলে গায়ে জ্বর আসে। বৌমাটিকে গৃহকর্ম নিপুণা করো। আমার সহধর্মিনী এখনো ঢেঁকিতে পাট দিতে পারেন এবং 10টা যজ্ঞ রান্না একাই রাঁধিতে পারেন। তাহার দেওয়া বড়ি ও আমসত্ত্ব গ্রাম শুদ্ধ লোক খাইয়া প্রশংসা করেন। দেখিও ভায়া, বৌমাটি যেন এই চাল বজায় রাখিতে পারে। উত্তরে বিশ্বনাথ লিখিতেন, ভায়া, তুমি মোটেই চিন্তিত হইও না। মেয়েকে সংসার ধর্মে সুনিপুণা করিতে আমার চেষ্টার কোনো ত্রুটি নাই। তোমার বৌমা মশলা বাটা, কাপড় কাচা হইতে আরম্ভ করিয়া সর্বপ্রকার গৃহকর্ম নিয়মিতভাবে করিয়া থাকে। সম্প্রতি সে উল বোনা ও জরির কার্য করিতে শিখিয়াছে। সেদিন সে একটি রেশমের কাপড়ে রঙিন সুতা দিয়ে এমন সুন্দর একটি হংস আঁকিয়াছে যে দেখিলে সত্যি অবাক হইতে হয়। ইহার উত্তরে পোদ্দার মহাশয় জবাব দিলেন, উল বোনা জরির কার্য সাধারণ গৃহস্থলীর কোনো প্রয়োজনে আসে না। রেশম বস্ত্রে অঙ্কিত রঙিন হংসই বা কি এমন উপকারে আসিবে বুঝি না। তুমি বুদ্ধিমান ব্যক্তি, লেখাপড়া শিখিয়াছ, তোমাকে উপদেশ দেওয়া আমার সাজে না। কিন্তু তোমাকে পুনঃ পুনঃ আমি এই অনুরোধ জানাইতেছি, বৌমাটিকে ফেসিয়ান দুরস্ত করিও না। কালের গতিক সুবিধার নহে। মাধব কুণ্ড খবরের কাগজ পড়িয়া আজকালকার হালচাল সম্বন্ধে যে সমস্ত মন্তব্য করে, তাহাতে আমাদের মতো মূর্খ লোকের আক্কেল গুডুম হইয়া যায়। ফেরত ডাকেই বিশ্বনাথের জবাব আসিল, উল বোনা ও জরির কার্য বন্ধ করিলাম। রেশম বস্ত্রে কোনো প্রকার চিত্রাদিও আর আঁকা হইবে না। এইভাবে 4 বৎসর চলিতেছিল। 6 কড়ি বিন্দু বিসর্গ জানে না। সে কলিকাতায় মেসে থাকিয়া পড়াশোনা করে। বিবাহের কথা উঠিলে বলে যে পড়াশোনা শেষ করিয়া তবে বিবাহ করিবে, তৎপূর্বে নয়। কিন্তু মাধব কুণ্ডর পরামর্শ অনুযায়ী পোদ্দার মহাশয় ঠিক করিলেন যে জোর করিয়া বিবাহ না দিলে স্বেচ্ছায় 6 কড়ি বিবাহ করিবে না। আজকালকার ছেলে ছোকরাদের কাণ্ড কারখানায় আলাদা রকমের। এই প্রসঙ্গে মাধব কুণ্ড
বর্তমান পাশ্চাত্য শিক্ষার দোষগুলি লইয়া সবিশেষ আলোচনা করিলেন। পরদিনই পোদ্দার মহাশয় মাধব কুণ্ডর নির্দেশ মতো 6 কড়িকে পত্র দিলেন যে আগামী মাসের 17 তারিখে বিবাহের দিন স্থির হইয়া গিয়াছে, সে যেন অবিলম্বে বাড়ি চলিয়া আসে। 3 ইহার উত্তরে 6 কড়ি যাহা লিখিল তাহাতে 5 কড়ি আকাশ হইতে পড়িলেন। পাশ্চাত্য শিক্ষার প্রভাব যে এত দূর ভয়ঙ্কর হইতে পারে তাহা তাহার ধারণার অতীত ছিল। তিনি অবিলম্বে মাধব কুণ্ডকে ডাকিতে পাঠাইলেন। কি করিয়া এমন ব্যাপার ঘটিতে পারে তাহা তাহার মাথায় আসিতেছিল না। 6 কড়ি লিখিয়াছে, বাবা, আমাকে ক্ষমা করিবেন। আমি প্রায় 6 মাস পূর্বেই বিবাহ করিয়াছি। আপনাকে একথা জানাই নাই, তাহার কারণ আপনি স্ত্রী শিক্ষার ঘোর বিরোধী। মেয়েটি লেখাপড়া কিছু জানে, ম্যাট্রিক পাশ করিয়াছে। আমাকে ক্ষমা করিবেন। যদি অভয় দেন আমরা উভয়ে গিয়া আপনাদের প্রণাম করিয়া আসিব ও সকল কথা খুলিয়া বলিব। কুণ্ডু আসিলে পত্রটি তাহার হাতে দিলেন এবং বলিলেন, 6 কড়ির চিঠি, পড়ে দেখো। এর মানে আমি কিছু বুঝতে পারছি না। পোদ্দার বংশে এমন কুলাঙ্গার জন্মায়? কুণ্ডু নীরবে পত্রখানি পাঠ করিলেন এবং আরো কিছুক্ষণ নীরবে থাকিয়া বলিলেন, লোভে পড়েছে। কিসে পড়েছে? লোভে, লোভে মানে প্রেমে। পোদ্দার মহাশয় শুনিয়া স্তম্ভিত হইয়া গেলেন। তাহার পর বলিলেন, এর মূলে কি আছে জানো? কুণ্ডু বলিলেন, পাশ্চাত্য শিক্ষা। না, আমার গিন্নি। ওরই পরামর্শে আমি ছেলেটাকে কলকাতায় পড়তে পাঠাই। দাও চিঠিখানা। পোদ্দার পত্রখানি লইয়া খরম চটচট করিতে করিতে অন্তপুরে চলিয়া গেলেন। গৃহিণীর সহিত তাহার যে বচন বিনিময় হইল তাহা প্রকাশ করিতে সংকুচিত হইতেছি। পরদিন আর এক কাণ্ড ঘটিল এবং তাহার ফলে পোদ্দার মহাশয়কে হরিণহাটি ত্যাগ করিতে হইল। কাণ্ডটি এই, বিশ্বনাথেরও একটি পত্র আছিল। তিনি পরদিন আসিতেছেন। দিশাহারা পোদ্দার মাধব কুণ্ডর নিকট ব্যক্ত করিলেন যে বিশ্বনাথের নিকট তিনি মুখ দেখাইতে পারিবেন না। তাহার পক্ষে হরিণহাটিতে আত্মগোপন করা আরো শক্ত। কুণ্ডু বলিলেন, চলুন না, এই সময় বৃন্দাবনের তীর্থটা সেরে আসা যাক। এক ঢিলে 2 পাখি মরবে। 5 কড়ি পোদ্দার তীর্থযাত্রা করিলেন, কুণ্ডু সঙ্গী। 4 দীর্ঘ 6 মাস পোদ্দার মহাশয়ের তীর্থে ভ্রমণ করিয়া বেড়াইলেন। কুণ্ডু সঙ্গে থাকাতে ভ্রমণটা মনোরমই হইল। ফিরিবার পথে কাশীতে তিনি বিশ্বনাথের এক পত্র পাইলেন। বিশ্বনাথ লিখিতেছেন, ভায়া, হরিণহাটিতে গিয়া তোমার নাগাল পাই নাই। তুমি বাড়িতে কোনো ঠিকানাও রাখিয়া যাও নাই যে তোমাকে চিঠি লেখি। সম্প্রতি শুনিলাম তুমি নাকি কাশীতে আছো এবং সেখানে কিছুদিন থাকিবার বাসনা করিয়াছ। এই মর্মে হরিণহাটিতে কুণ্ডু মহাশয় একখানি পত্র নাকি লিখিয়াছেন। সেই পত্র হইতে তোমার ঠিকানা জোগাড় করিয়া তোমাকে এই পত্র লিখিতেছি। তোমাকে সব কথা খুলিয়া বলিবার সময় পাই নাই। এখন অকপটে সমস্ত খুলিয়া লিখিতেছি এবং তোমার মার্জনা ভিক্ষা করিতেছি। তুমি স্ত্রী শিক্ষার ঘোরতর বিরোধী বলিয়া তোমাকে আমি জানাই নাই যে আমার মেয়েকে আমি স্কুলে পড়াইতেছিলাম। ভাবিয়াছিলাম তোমার সহিত দেখা হইলে জিনিসটা ধীরে সুস্থে তোমাকে বুঝাইয়া বলিব।
আমি নিজে বিশ্বাস করি লেখাপড়া শেখা প্রত্যেকেরই কর্তব্য, ইহাতে নিন্দার কিছু থাকিতে পারে না। শ্রীমান ছকরি কলিকাতায় থাকিতে আমার বাসায় প্রায়ই যাতায়াত করিত এবং কুসুমের সহিত তাহার বেশ ভাব হইয়াছিল। কুসুম ভবিষ্যতে তাহার পত্নী হইবে ভাবিয়া আমিও তার মেলামেশায় কোনো বাধা দেই নাই। কিন্তু একদিন আমার স্ত্রীর মুখে শুনিলাম যে মেলামেশাটা একটু বেশি রকম ঘনিষ্ঠ হইয়া পড়িতেছে, বিবাহ না দিলে আর ভালো দেখায় না। শ্রীমান ছকরিকে আমি সে কথা একদিন স্পষ্টই বলিলাম। তাহাতে সে বলিল যে সে অবিলম্বে কুসুমকে বিবাহ করিতে প্রস্তুত, এবং ইহাও সে বলিল যে তুমি যদি জানিতে পারো যে মেয়ে স্কুলে গিয়ে লেখাপড়া শিখিয়া ম্যাট্রিক পাশ করিয়াছে, তাহা হইলে কুণ্ডু মহাশয়ের প্ররোচনায় পড়িয়া তুমি কিছুতেই বিবাহ ঘটিতে দেবে না। তোমাকে তো আমিও চিনি, তুমি একগুঁয়ে লোক, হয়তো বাঁকিয়া বসিবে। নানা রূপ ভাবিয়া চিন্তিয়া তোমাকে গোপন করিয়াই আমি কুসুমকে শ্রীমান ছকরির হাতে সমর্পণ করিলাম। 6 মাস নির্বিঘ্নেই কাটিল। তাহার পর যখন তুমি ছকরিকে পত্র লিখিলে যে তাহার বিবাহের দিন স্থির হইয়াছে, এবং ছকরি যখন তোমাকে জানাইল যে সে বিবাহ করিয়া ফেলিয়াছে, তখন আমি ভাবিয়া দেখিলাম এবার সমস্ত ব্যাপারটা তোমাকে খুলিয়া জানানো দরকার। সেই উদ্দেশ্যে আমি হরিণহাটিতে গিয়াছিলাম, কিন্তু সেখানে গিয়া শুনিলাম তুমি বৃন্দাবন যাত্রা করিয়াছ। সমস্ত কথাই তোমাকে লিখিলাম। আমি তোমার বাল্যবন্ধু, আমাকে ক্ষমা করা যদি তোমার পক্ষে নিতান্তই শক্ত হয়, আমাকে না হয় দুঘা মারিয়া যাও, কিন্তু ছেলে বউকে অবহেলা করিও না। কুসুম স্কুলে পড়িলেও সত্যি গৃহকর্ম নিপুণা হইয়াছে, নিজে আসিয়া পরীক্ষা করিয়া দেখিতে পারো, ইত্যাদি। 5 বহুদিন পরে পোদ্দার মহাশয় হরিণহাটিতে প্রবেশ করিলেন। গ্রামে প্রবেশ করিয়া দেখিলেন যে তাহার দীর্ঘ অনুপস্থিতির সুযোগ লইয়া গ্রামের কয়েকটি ছোকরা বাটারফ্লাই ফ্যাশনে গোঁপ ছাঁটিয়াছে, এবং মল্লিক বাড়ির বৈঠকখানার বারান্দায় বিলাতি মরশুমি ফুলের কয়েকটি টবও বসানো হইয়াছে। পোদ্দার মহাশয় কিছু না বলিয়া কুণ্ডুর মুখের দিকে একবার চাহিলেন। কুণ্ডু হাসিয়া বলিলেন, সব লক্ষ্য করছি। অন্তপুরে প্রবেশ করিয়া পোদ্দার মহাশয় দেখিলেন যে তাহার গৃহিণী একটি সুন্দরীর বেণী রচনা করিতেছেন। বউ! পোদ্দারকে দেখিয়া পোদ্দার গৃহিণী অসম্বৃত বেশবাস সম্বরণ করিয়া তাড়াতাড়ি দাঁড়াইয়া উঠিলেন। বধূ ছুটিয়া গৃহ মধ্যে আশ্রয় লইল। গৃহিণী প্রশ্ন করিলেন, হঠাৎ খবর টবর না দিয়ে এসে পড়লে যে? যাক, এলে বাঁচলাম, ভালো ছিলে তো বেশ? পোদ্দার মহাশয় এসব প্রশ্নের জবাব না দিয়া অদূরে টাঙানো দোলনাটি দেখাইয়া বলিলেন, ওটা কি? ও মা, ছকরির খোকা হয়েছে যে, অমল কুমার। কি? অমল কুমার? বৌমা ছেলের নাম রেখেছে অমল কুমার। পোদ্দার স্তম্ভিত। বিস্ময় কাটলে তিনি বলিলেন, অমল কুমারকে নিয়ে থাকো তোমরা, আমি কাছি ফিরে চললাম। বলিয়া তিনি সত্যিই ফিরিলেন। পথ রোধ করিয়া গৃহিণী বলিলেন, ও মা, সে কি কথা গো? অমল কুমার নাম আমি বরদাস্ত করতে পারবো না। বেশ তো, তুমি একটা নাম দাও না। ন করি। বেশ, তাই হবে। পোদ্দার মহাশয় ঘুরিয়া দোলনার দিকে অগ্রসর হইতে লাগিলেন।